প্রবাসী শ্রমিকদের কাজ এবং নিরাপত্তার দায়িত্ব রিক্রুটিং এজেন্সির, প্রধানমন্ত্রী। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা উৎপাদনের অনুমতি পেল গ্লোব বায়োটেক। কাদের মির্জার বক্তব্যে তোলপাড়, কাউকে ছাড় নয় বললেন ওবায়দুল কাদের। নিরাপত্তা বাড়ছে রোহিঙ্গা ক্যাম্পে, দায়িত্বে থাকবে পুলিশ। এটি নিউজ দেখছেন, নিউজ এট 8 এর সঙ্গে আছি আমি মিসাবিল মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থান এবং নিরাপত্তা নিশ্চিত করার রিক্রুটিং এজেন্সির দায়িত্ব। আন্তর্জাতিক অভিবাসন দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দালালের খপ্পর থেকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। দেশেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, কাজের জন্য অন্ধের মতো বিদেশ ছুটবেন না। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত 1 কোটিরও বেশি বাংলাদেশি, যাদের পাঠানো রেমিটেন্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সব সিআইপি অ্যাসোসিয়েশন একত্রিত করা, বিদেশ থেকে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর উৎসাহ প্রদান করা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের সম্মাননা স্মারক দেয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর কারণে প্রবাসীদের বড় একটি অংশ কাজ হারিয়েছেন। দেশে ফিরেছেন অনেকেই, তবে তাদের হতাশ না হয়ে দেশেই ব্যবসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এখন আমাদের দেশে কাজেরও যেমন অভাব নেই, খাবারেরও অভাব নেই আল্লাহর রহমতে। কাজে এখন আর এই সোনার হরিণ ধরার পিছনে কেউ দয়া করে অন্ধের মতো ছুটবেন না। আপনারা নিবন্ধন করে তার মাধ্যমে যান, সেটাই আমরা চাই। কাজে এখানে হতাশ না হয়ে আপনারা পূর্ণ উদ্যমে আবার নিজেরাই নিজের দেশে কাজ করেন। আমাদের বড় বড় মেগা প্রজেক্টের কাজ কিন্তু অব্যাহত আছে। প্রধানমন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে প্রবাসীদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে, তবে বিদেশে যাওয়ার আগে দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি। তবে এক্ষেত্রে অনেকেই হয়তো সঠিকভাবে ট্রেনিংটা না নিয়ে কোনো মতো একটা সার্টিফিকেট নিয়ে নেন এবং তারপরে যে বিদেশে যে সমস্যায় পড়েন। আমার মনে হয় এই কাজটা না করে আন্তরিকতার সাথে ট্রেনিংটা নিয়ে গেলে পরে তাহলে আর কেউ বিদেশে যে কোনো হেনস্থার শিকার হবেন না। আপনারা প্রশিক্ষণ নিয়ে দক্ষ কারিগর হয়ে যেন বাইরে যেতে পারেন, যেন সেখানে যে কোনো রকম অপমানজনক অবস্থায় পড়তে না হয়। বিদেশ যেন সোনার হরিণ, তাই অনেকেই দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে পাড়ি জমান। গন্তব্যে পৌঁছতে পারলেও পড়তে হয় অনিশ্চয়তায়, তাই এই বিষয়ে সকলকে সতর্ক করেন তিনি। শ্রমিক অভিবাসনের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে রিক্রুটিং এজেন্ট থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়, তাদেরকে আমার অনুরোধ, এদেশের মানুষ কিন্তু মানুষ, সেভাবে তাদের মর্যাদা দিতে হবে। কর্মসংস্থান ঠিকমতো হচ্ছে কিনা, তাদের নিরাপত্তা ঠিকমতো আছে কিনা, বিশেষ করে আমাদের মেয়েরা যারা যায় তাদেরও নিরাপত্তার বিষয়টা, এটা সকলকেই লক্ষ্য রাখতে হবে। প্রবাসীদের সবাইকে বৈধ পথে রেমিটেন্স পাঠানো এবং দেশে বিনিয়োগেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। ভাবে যে বিদেশে গেলে বোধহয় অনেক অর্থ উপার্জন করবে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে আজ 1 যুগ পূর্ণ হলো শেখ হাসিনার। মোট 4 বারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসেবে প্রায় 17 বছর দায়িত্ব পালন করছেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এই 12 বছরের পথ চলা রিজওয়ান ফয়েজের রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুগ্রহপূর্বক শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। এটি একটি ইতিহাস সৃষ্টির শুরুটা। 2009 সালের 6 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের যাত্রা দ্বিতীয়বারের মতো। 2008-এর 29 ডিসেম্বরের নবম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এরপরই শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে যাত্রা নতুন এক বাংলাদেশের। এক পদ্মা সেতুই তো এখন এগিয়ে যাওয়া বাংলাদেশের
বড় বিজ্ঞাপন। সামর্থ্য, আত্মমর্যাদা আর সাহসের প্রতীক হয়ে ওঠা পদ্মা সেতুর স্বপ্নপূরণ তো শেখ হাসিনার হাত ধরেই। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের পথ ধরেই তার কন্যা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের মহাসোপানে। মেট্রো রেল, কর্ণফুলী টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আরো কত কত উন্নয়ন প্রকল্প যেন এরই সাক্ষ্য হয়ে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। কোনো সাফল্যই বাধা ছাড়া আসে না। রাষ্ট্র ক্ষমতায় টানা 12 বছরের প্রতিটি মুহূর্ত নানা চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যেতে হচ্ছে শেখ হাসিনাকে। বঙ্গবন্ধু হত্যা আর যুদ্ধাপরাধের বিচার, এমন আরো নানা অর্জন সত্যি হতে পারে কদিন আগেও বিশ্বাস করতে পেরেছিলেন কতজন? কিংবা ডিজিটাল বাংলাদেশ, একসময় যারা একে শুধুই কথার কথা ভেবেছেন, তথ্য প্রযুক্তিময় এই বাংলাদেশ এখন তো সবার জন্যই বিস্ময়। আবার ধরুন, রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দেবার সিদ্ধান্তে সারা বিশ্বে মানবিক বাংলাদেশের বিশাল এই ভাবমূর্তি তো তারই সিদ্ধান্তে। শেখ হাসিনার সরকারের যুগপূর্তিতে ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। করোনা মহামারীর সংকট থেকে দেশ, দেশবাসী আর অর্থনীতিকে রক্ষার এই কঠিন চ্যালেঞ্জে শেখ হাসিনার নেতৃত্বই যেন এখন সবচেয়ে বড় ভরসার জায়গা। তবে রাষ্ট্র ক্ষমতা কিংবা নিরাপত্তার ঘেরাটোপ সবকিছু ছাপিয়ে সাধারণ মানুষের প্রধানমন্ত্রী হয়ে থাকাই যেন গত 12 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় অর্জন। বহুদূর বহুদূর হেঁটে এসেছো। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। গ্রাফিক্স আর অ্যানিমেশনে দেখানো রঙিন স্বপ্ন এখনো অনেকটাই বাস্তব। সব ঠিক থাকলে আগামী বছরে চালু হতে যাচ্ছে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যাওয়া বঙ্গবন্ধু টানেল। দক্ষিণ এশিয়ার প্রথম এই টানেলের প্রকল্প এলাকা ঘুরে এসে জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। ক্যামেরা ছিলেন সাইফুল ইসলাম। একটা সময় শুধু অ্যানিমেশন ভিডিওতেই দেখা গিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। মাত্র 2 বছরে এখন তা অনেকটাই বাস্তব। চট্টগ্রামের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে এই টানেল বের হয়েছে আনোয়ারা উপজেলায়। 2 টিউবের এই টানেলে থাকছে 4 লেনের সড়ক। অনায়াসে চলতে পারবে প্রায় 16 ফুট উচ্চতার ভারী যানবাহন। একটা টানেলের মধ্যে 2টা টিউব, তার মধ্যে একটা টিউবের দৈর্ঘ্য হচ্ছে 2.45 কিলোমিটার, মানে ধরেন 2.5 কিলোমিটারের মতো। আর এছাড়া আমাদের 2 দিকে অ্যাপ্রোচ রোড আছে, ওইদিকে বায়োডাক্ট আছে। আমাদের প্রায় 5.4 কিলোমিটার হচ্ছে পুরো অ্যাপ্রোচ রুট, ইনক্লুডিং 727 মিটার একটা বায়োডাক্ট আছে। বায়োডাক্টটা আমাদের যেটা আমাদের সিইউএফএল এবং কাফকোর মাঝখান দিয়ে যাবো, ওইখানে একটা বেল্টকে অতিক্রম করার জন্য। তো সুতরাং এই কাজগুলো আমাদের পুরোদমে এখন শুরু হয়ে গেছে। আমরা আশা করতেছি সবগুলো কাজ ইন অল রেসপেক্ট আমরা 2022 সালের ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারবো বলে আশা রাখি। করোনায় কিছুটা স্থবিরতা কাটিয়ে আনোয়ারা থেকে দ্বিতীয় টিউবের খনন কাজ শুরু হয়েছে গেল মাসে। 2 প্রান্তের অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজও এগিয়েছে বহুদূর। এরই মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে পতেঙ্গা পর্যন্ত 4 লেনের বাইপাস মেরিন ড্রাইভ সড়ক। যেটা কোভিড সিচুয়েশনে আমরা একটা প্রবলেমে পড়া হয়েছিল, তবুও আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় আমরা বিভিন্ন প্রবলেমগুলো ওভারকাম করে আমরা সীমিত আকারে টানেল এক্সকাভেশনের কাজ চালিয়ে যেতে পেরেছি, যার ফলে আমরা কাজ বন্ধ করতে হয় নাই। এই টানেল যুক্ত হবে এশিয়ান হাইওয়ের সঙ্গে। ঢাকা থেকে কমে আসবে পর্যটন নগরী কক্সবাজারের দূরত্ব। চট্টগ্রাম হবে সাংহাইয়ের আদলে 1 সিটি 2 টাউন। গুরুত্ব বাড়বে মহেশখালীতে নির্মাণ হতে যাওয়া গভীর সমুদ্র বন্দরের। চলতি বছরের শেষ নাগাদ আনোয়ারা থেকে কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউবটি এই পতেঙ্গা প্রান্তে এসে যোগ হবে। তারপর হয়তো আরও একটি বছর, অর্থাৎ সব ঠিক থাকলে 2022 সালের শেষ নাগাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বাংলাদেশের গৌরব, সমৃদ্ধি ও উন্নয়নের প্রতীক হয়ে উঠবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, চট্টগ্রাম। দেশের করোনা পরিস্থিতির খবর জানাবো। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 7,687। নতুন করে শনাক্ত হয়েছে 978 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,18,898-এ। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয় ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1021 জন। এ পর্যন্ত মোট সুস্থের সংখ্যা 4,63,480। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় টিকা উৎপাদন করার অনুমোদন পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। ওষুধ প্রশাসন অধিদপ্তর গ্লোব বায়োটেককে এই টিকা উৎপাদনের অনুমতি দিয়েছে। তারা এই টিকার নাম দিয়েছেন বঙ্গোভ্যাক্স। গত বছরের 2 জুলাই নতুন করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের দাবি করে গ্লোব বায়োটেক লিমিটেড প্রতিষ্ঠানটি গত 8 মার্চ এই টিকা তৈরির কাজে হাত দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় টিকা উৎপাদনের সক্ষম প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের গ্লোব বায়োটেকের নাম রয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন শাখার প্রধান আসিফ মাহমুদ জানিয়েছিলেন, বিভিন্ন দেশে যে 156টি টিকা পরীক্ষামূলক প্রয়োগের পূর্বাবস্থায় আছে তার মধ্যে গ্লোবের 3টি টিকাও রয়েছে। করোনার টিকা আমদানি নিয়ে নানা আলোচনার মধ্যেই বুধবার গ্লোব এই অনুমোদন পেল। করোনা ভ্যাকসিন নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, উৎপাদনকারীর সাথে সরকার সরাসরি চুক্তি না করায় ভ্যাকসিনের দাম দ্বিগুণ হচ্ছে, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। ভ্যাকসিন নিয়ে ব্যবসা করার সুযোগ দিয়ে সরকার স্বার্থান্বেষী মহলকে লাভবান করছে বলেও অভিযোগ করেন ডক্টর খন্দকার মোশাররফ। বলেন, এক এক মন্ত্রীর এক এক রকম কথায় জনগণ বিভ্রান্ত। সঠিক বন্টন তালিকা না থাকা এবং স্বাস্থ্য খাতে দুর্নীতির কারণে ভ্যাকসিন সাধারণ মানুষের কাছে পৌঁছানোর বিষয়েও সন্দেহ প্রকাশ করেন ডক্টর মোশাররফ। ভ্যাকসিন পেতে মরিয়া গোটা দুনিয়ায়। অসম প্রতিযোগিতার কারণে নিম্ন মধ্য আর নিম্ন আয়ের 90টিরও বেশি দেশের মানুষ বঞ্চিত হতে পারে কোভিড ভ্যাকসিন থেকে। এমন সময় অর্ডার করা 3 কোটি ভ্যাকসিন পেতে বাংলাদেশে আলোচনা বেক্সিমকো, সেরাম ইনস্টিটিউট, ভারত সরকার। কিন্তু ভ্যাকসিন পাবার উপায় প্রক্রিয়া আদতে কি, তা নিয়ে এটিএন নিউজের মুখোমুখি বেক্সিমকো বস নাজমুল হাসান। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। 800 কোটি মানুষের এই দুনিয়া এখন করোনা থেকে মুক্তির অপেক্ষায়। ইতিমধ্যেই 20টির বেশি দেশে শুরু হয়ে গেছে করোনা ভ্যাকসিন কার্যক্রম। বাংলাদেশ বেক্সিমকোর মাধ্যমে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা কেনার চুক্তি করে রেখেছে আগেই। তবে এই প্রক্রিয়ায় বেক্সিমকোর অন্তর্ভুক্তি নিয়ে নানান আলোচনা। সেই সব প্রশ্ন নিয়েই এটিএন নিউজের নিয়মিত আয়োজনে বিশেষ অতিথি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ব্যাপারটি হওয়ার কোনো সুযোগ নেই কেন? কোনো একটা দেশে ওই দেশে তাদের একটা লোকাল এজেন্ট অথবা নিজস্ব অফিস থাকতে হয়। যেহেতু যে সমস্ত কোম্পানির অফিস আছে তাদের তো ওরা এখান থেকে ডাইরেক্টলি সরকারের সাথে ডিল করতে পারে, কিন্তু যাদের অফিস নাই, রেজিস্টার্ড অফিস নেই, তাদেরকে সারা পৃথিবী জুড়ে নিয়ম হচ্ছে ওষুধের ক্ষেত্রে আপনাকে একটা লোকাল এজেন্ট লাগবে। আমরা একটা বুক করেছি ফর দ্য প্রাইভেট মার্কেট, সেটা আমাদেরটা আলাদা, আমরা তো অল্প করেছি। তখন আমরা যখন নাকি সরকারের জন্য করতে গেলাম, প্রাইসিংটা কিন্তু নেগোসিয়েশন করেছে সরকার। নাজমুল হাসানের দাবি, তাদের অন্তর্ভুক্তি নিয়ে নানা প্রশ্ন এলেও সরকারের কাছে দেশের কোনো প্রতিষ্ঠান ডোজ প্রতি $60 কম দাম প্রস্তাব করেনি। আরো তো বলে 150-200 ভ্যাকসিন, তো কেউ অফার দিচ্ছে না কেন সরকারের কাছে? $60 নিচে এখন পর্যন্ত কেউ সরকারের কাছে কোনো প্রপোজাল দেয় নাই, এবং 2 বছর পরে দিবে। তাহলে লাভটা হলো কি? বাংলাদেশ 13 কোটি 76 লাখ মানুষকে করোনার টিকার আওতায় আনতে চায়। নেওয়া হয়েছে 6,500 কোটি টাকার টিকা প্রকল্প। এদিকে ভ্যাকসিন সরবরাহকারী হিসেবে ডোজ প্রতি $1 মুনাফা পেতে যাচ্ছে বেক্সিমকো। করোনার শুরুর দিকে আপনারা যে এরকম করে চ্যারিটি করেছেন, এটাও এক ধরনের সরকারকে সহযোগিতা করা, তাই কি? গভর্নমেন্ট আমাদেরকে বলছে $1 করে দিবে, কিন্তু এটার মধ্যে ওই আমার 20% পাওয়ার যেটা কথা, ইম্পোর্টার্স মার্জিন বা ডিস্ট্রিবিউশন মার্জিন, সেটা তো পাচ্ছি। এটার সাথে অ্যাড করেছে ওখান থেকে আনার পরে এটাকে ওয়্যারহাউস মেনটেন করে, এটা ভ্যাকসিন করতে দিত। আমাদেরকে কোল্ড চেইন মেনটেন করতে হবে, এবং ওরা যখন যেখানে বলে সেই ডিস্ট্রিক্টে গিয়ে পৌঁছায় দিতে হবে। দেশের বরেণ্য রাজনৈতিক পরিবারের সন্তান নাজমুল হাসান বেক্সিমকোর এমডি পদের বাইরে একজন এমপি এবং দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক বিসিবির সভাপতি। ভ্যাকসিন আমদানিতেও তারই ভূমিকা। এই নেগোসিয়েশনের সময় কোন হ্যাটটা পরা ছিলেন আপনি? ওদের সাথে যখন যোগাযোগ করেছি তখন অ্যাজ বেক্সিমকো ফার্মা, কারণ আমাকে চিনে ওরা। ইনিশিয়াল কন্ট্যাক্টটা আমরা নিয়ে প্রাইভেট মার্কেটের জন্য আমরা ওদের কাছ থেকে নিলাম, নিয়ে তখন আমরা বলি যে সরকারের দরকার, সরকারকে দাও।
তো তখন সরকারের সাথে ওরা ডাইরেক্ট যখন করে তখন আবার আমি আমার কাছে যখন যে হেল্প চেয়েছে আমি হেল্প করেছি সরকারকে, কিন্তু নেগোসিয়েশনটা কিন্তু সরকারই করেছে। শুধু তাই নয়, মহামারী কালে শুরুতে দেশের সরকারি হাসপাতালগুলোতে করোনার ওষুধ রেমডিসিভিয়ার ফ্রি বিতরণ করা হয়েছে বলেও দাবি বেক্সিমকো বসের। প্রথম দিন থেকে প্রত্যেকটা সরকারি হাসপাতালে আজ পর্যন্ত প্রত্যেক রোগীকে আমরা ফ্রি দিয়ে যাব। এখনো পর্যন্ত রেমডিসিভির সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে দেওয়া হচ্ছে, এইটা আপনি আরেকটু খোঁজ নিয়ে জানাবেন কিনা? আমি 100% শিওর। আচ্ছা, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, এবং এটা প্রাইম মিনিস্টারের অফিস থেকে এটা ডাইরেক্টলি মনিটর করা হচ্ছে। বেক্সিমকোর তরফ থেকে রেমডিসিভির আসলে বিনামূল্যে দেওয়া হয়, এইটুকু। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। 2 জানুয়ারি প্রচারিত নিউজ আওয়ার এক্সট্রা বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎকারটি আবারও প্রচার করা হবে আজ রাত 9:30-এ। যাচ্ছে অন্যান্য খবরে। নির্বাচন এবং দলের নেতাদের নিয়ে বিরূপ মন্তব্যে ভাইরাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা। তার দাবি, সুষ্ঠু নির্বাচন হলে নোয়াখালীর অধিকাংশ এমপি পালানোর পথ পাবেন না। তবে ওবায়দুল কাদের বলেছেন, দলের শৃঙ্খলা সবাইকে মানতে হবে, কেউ বিশেষ ছাড় পাবে না। আরো জানাচ্ছেন শফিকুল হক। 3-4টা কনস্টিটুয়েন্সি সহ বৃহত্তর নোয়াখালীতে সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা 10 টোয়াই পেত নয়, 10 বিএনপি বা সরকার বিরোধী কোন দলের নেতা নন তিনি। খোদ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই, নোয়াখালীর আওয়ামী লীগ নেতা এবং বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল, উত্তাপ ছড়িয়েছে রাজনীতিতেও। আমি কি এখন তাদের চাপে, নেতাদের চাপে আমি কি এখন ভোট চুরির রাজনীতি করতে পারবো? এর পক্ষে কথা যে কেন্দ্রে কোন ভোট ডাকাতি হবে, দরকার 10 বার ভোট হইব, কোন অবৈধ নির্বাচন আমি মানবো না। কাদের মির্জার এমন বক্তব্যে হতভাগ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। দায়িত্বশীল জায়গায় থেকে দল বিব্রত হয়, এমন বক্তব্য না দেওয়ারও আহ্বান তাদের। দলের নেতাকর্মী যারা, তাদেরকে কথাবার্তা এবং আচরণ দায়িত্বশীল হওয়া উচিত। অদায়িত্বশীল কথাবার্তা কখনোই গ্রহণযোগ্য নয়। যিনি কথা বলেছেন তার মধ্যে দায়িত্বশীলতার যথেষ্ট ঘাটতি আছে। কারোর সঙ্গে রাজনীতিতে দ্বন্দ্ব থাকতে পারে, সেই কারণে এমন কোনো কথা বলা যাবে না যেটা নিয়ে দলকে বিব্রত হতে হয়। যদিও আলোচনা সমালোচনার মধ্যেই ভোল পাল্টেছেন কাদের মির্জা। সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দাবি করেছেন গণমাধ্যমে খণ্ডিত বক্তব্য এসেছে তার। এরই মধ্যে কাদের মির্জার বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও জানিয়েছেন, কোনো বিশেষ ক্ষেত্রে কাউকেই ছাড় দেবার সুযোগ নেই। শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে শেখ হাসিনা যে ব্যবস্থাই নেবেন দলের সভাপতি হিসাবে, এ ব্যাপারে আমরা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কেউই ছাড় পাবে না, এবং শৃঙ্খলা ভঙ্গ করলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তি, এটা কারো ক্ষেত্রে এটা বিশেষ কোনো ছাড় দেওয়ার বিষয় না, এটা সুযোগও নেই। যে দেয়াল। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। রোহিঙ্গা প্রসঙ্গ। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা আরও বাড়াচ্ছে সরকার। নিরাপত্তার মূল দায়িত্ব থাকবে পুলিশ, প্রয়োজনে র্যাব, বিজিবি বা সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হবে। এছাড়া শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা করছে সরকার। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অনেকেই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। আর এই মাদক ব্যবসার কারণে মাঝে মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় রোহিঙ্গা ক্যাম্পে। এই কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমাদের গোয়েন্দা রিপোর্ট আছে, সেইখানে নাকি প্রায়শই কলহ হয়। সেই কলহর জের ধরে আমরা শুনেছি খুনাখুনি হচ্ছে এবং 2-4টি খুনও হয়েছে, এবং কিছু নতুন বাহিনীরও তৈরি হয়েছে। এইটা যাতে না বাড়ে সেই জন্যই পুলিশের টহল মানে রাত্রে দিনে অব্যাহত থাকবে। রাত্রের টহলটা আরো জোরদার করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার সচিবালয়ে রোহিঙ্গা বিষয়ে গঠিত জাতীয় নিরাপত্তা কমিটির প্রথম সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গারা যেন যত্রতত্র যেতে না পারে সেজন্য কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়াসহ ওয়াকওয়ে, ওয়াচ টাওয়ার নির্মাণ এবং সিসিটিভি স্থাপন করা হবে।
যে কাজটি করবে সেনাবাহিনী। যখন যেখানে যা দরকার সেখানে সেনাবাহিনী চলে আসবে। এখন আমাদের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ থাকবেন। প্রয়োজন বোধে যদি প্রয়োজন মনে করে পুলিশ যে সেনাবাহিনীর প্রয়োজন হবে, তখন সেনাবাহিনীও তার পাশে থাকবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য। ভাষাঞ্চরে থানা এবং ফায়ার স্টেশন করা হয়েছে বলে জানান মন্ত্রী। প্রয়োজন ছাড়া যেন ভাষাঞ্চরে এই উৎসুক জনতা যে ওখানে আরেকটা নতুন ধরনের প্রবলেম তৈরি না করে। রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোই সরকারের মূল লক্ষ্য মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রত্যাবাসন নিয়ে চীন, জাপান এবং জার্মানির সঙ্গেও আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আবারও কনফার্ম করেছেন যে তিনি বাইল্যাটারাল, ট্রাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল সব বিষয়ে তিনি সবভাবে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন। তিনি আশাবাদী তারা খুব শীঘ্রই নেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। রোহিঙ্গাদের জন্য 180টি এনজিও কাজ করছে, এর মধ্যে ভাষাঞ্চরে কাজ শুরু করেছে 22টি এনজিও। ইতিমধ্যেই এনজিও ব্যুরো এবং RRRC কয়েকজন এনজিওকে নিষিদ্ধ ঘোষণা করছেন, তারা ওখানে আর কাজ করতে পারবেন না। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। নিউজ এট 8 সময় হলো 32টি বিরতি নেওয়ার। বিরতির পর যা থাকছে, করোনার বছরেও পরিবহন দুর্ঘটনায় নিহত 5,000। অস্ত্র মামলায় 7 খুনের আসামি নূর হোসেনের যাবজ্জীবন। প্রবাসী শ্রমিকদের কাজ এবং নিরাপত্তার দায়িত্ব রিক্রুটিং এজেন্সির প্রধানমন্ত্রী। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা উৎপাদনের অনুমতি পেল গ্লোব বায়োটেক। কাদের মির্জার বক্তব্যে তোলপাড়, কাউকে ছাড় নয় বললেন ওবায়দুল কাদের। নিরাপত্তা বাড়ছে রোহিঙ্গা ক্যাম্পে, দায়িত্বে থাকবে পুলিশ। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 8-এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো অন্যান্য সংবাদ। করোনা পরিস্থিতির মধ্যেও 2020 সালে সারা দেশে পরিবহন দুর্ঘটনায় 4,969 জন নিহত এবং 5,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গঠিত সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই এর এক পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে, যেখানে বেপরোয়া গতি, অদক্ষ চালক, উল্টো পথে গাড়ি ছোটানো, নিয়ম ভাঙার মানসিকতা, সর্বোপরি সচেতনতার অভাবকেই দায়ী করা হয়েছে। সম্রাট আনোয়ারের রিপোর্ট। ডিসেম্বরে মানিকগঞ্জে বাস, সিএনজি, অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের 6 জনের মর্মান্তিক মৃত্যু। শোক জানাবেন সে মানুষটিও আর বেঁচে নেই। নৌপথে দুর্ঘটনায় প্রাণ খোয়ানোর একাধিক নজির। জুন মাসের শেষের দিকেই তো বুড়িগঙ্গায় সলিল সমাধি 34 জনের। তুলনামূলক নিরাপদ বলে বিবেচিত রেলপথেও গেল বছর অস্বস্তির রেশ। লাইন ক্রসিংয়ে একাধিক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েছে। করোনার বিষয়ে নীল 2020 সালেও বছর জুড়ে সংবাদের শিরোনাম হয়েছে পরিবহন দুর্ঘটনার এমন খবর। দুর্ঘটনাগুলোকে পরিসংখ্যানে দেখিয়েছে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই। পরিসংখ্যান অনুযায়ী 2020 সালে সারা দেশে পরিবহন দুর্ঘটনায় 4,969 জন নিহত এবং 5,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। নির্দিষ্ট গতি নির্ধারণ করা সত্ত্বেও তা মানা হয় না। 2020 সালে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান মিলিয়ে সর্বোচ্চ দুর্ঘটনা ঘটিয়েছে, যা সড়ক দুর্ঘটনার 40%। 2018-19 সালের তুলনায় 2020-এ দুর্ঘটনা ও মৃত্যুর হার কমলেও করোনাকালে এ সংখ্যাকেও আশঙ্কাজনক বলছে নিশ্চা। আর এর জন্য সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব, টাস্কফোর্সের দেয়া সুপারিশ বাস্তবায়ন না করা, অদক্ষ চালক নিয়োগ, চালকদের বেপরোয়া গাড়ি চালানো, নতুন সড়ক আইনের প্রয়োগ না করা সহ বিভিন্ন কারণ তুলে ধরা হয়। 6 বছর ধরে ফ্র্যাঞ্চাইজের শুধু কথা হচ্ছে, এই হবে, সেই হবে, এই রং হবে, এই রোড হবে, আর আমরা কথা শুনতে চাই না। আমরা এই ধরনের চোর পুলিশ খেলা আমরা দেখতে চাই না। আমরা বাস্তব কার্যক্রম আমরা চাই। পার্বত্য এলাকায় সড়কে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চলাচলে দুর্ঘটনার হার কম। এটিকে দৃষ্টান্ত ধরে দেশের দুর্ঘটনাপ্রবণ এলাকার সড়ক, মহাসড়কে নিয়ন্ত্রিত গতিতে যানবাহন চলাচলে গুরুত্ব আরোপ করা হয় প্রতিবেদনে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা যতীন্দ্রমোহন সেনগুপ্তের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়িটির রক্ষা কবচ হয়ে এলো হাইকোর্টের একটি আদেশ। একটি রিটের শুনানি শেষে আদালত শিশুবাগ স্কুল নামে পরিচিত বাড়িটিকে না ভাঙার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বাড়িটি রক্ষায় চট্টগ্রামের জেলা প্রশাসক সহ বিবাদীদের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন। চট্টগ্রাম প্রতিনিধি মনুল ইসলামকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আক্তার। চট্টগ্রামের রহমতগঞ্জের এই বাড়িটির একটি ঐতিহাসিক মূল্য রয়েছে। ভারতীয় কংগ্রেসের নেতা আইনজীবী যাত্রামোহন সেনগুপ্ত বাড়িটি নির্মাণ করেছিলেন। মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, শরৎ বসু, মোহাম্মদ আলী ও শওকত আলী সহ কংগ্রেসের শীর্ষ নেতাদের আনাগোনা ছিল এই বাড়িতে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবীরাও এই বাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ব্রিটিশ শাসকদের রোষানলে পড়ে 1933 সালে কারাগারে যতীন্দ্রমোহনের মৃত্যুর পর তার স্ত্রী নেলি সেনগুপ্তা 1970 সাল পর্যন্ত এ বাড়িতে ছিলেন। 19 ঘন্টায় 1 কড়া পরিমাণ জমিটি পরে শত্রু সম্পত্তি হিসেবে ঘোষিত হয়। এরপর চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছ থেকে শামসুদ্দিন মোহাম্মদ ইসহাক নামে এক ব্যক্তি জমিটি ইজারা নিয়ে বাংলা কলেজ প্রতিষ্ঠা করেন। পরে নাম বদলে 1975 সালে সেই ভবনে শিশুবাগ স্কুল প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৫ শতাধিক ছাত্রছাত্রী স্কুলটিতে পড়ালেখা করছে। সোমবার দুপুরের পর বাড়িটি দখলে নিতে আসে এলাকার ফরিদ চৌধুরীর লোকজন। এ সময় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় ভবনটির সামনের বড় একটি অংশ। পুলিশ ফোর্স এনে তারপর বুলডোজার এনে 200 বছরের পুরানো এই বিল্ডিংটা ভেঙে দেওয়ার অধিকার কে রাখে? আমাদের নতুন প্রজন্মকে এই সংস্কৃতি তুলে দেওয়ার জন্য এই যে হেরিটেজ ভবনটি কোনোভাবেই ভাঙা যাবে না। এই রায়ের অধীনে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট নাজির, পুলিশ প্রশাসনের টাকা জমা করছি, পুলিশ দিয়েছে তারা। এটা সম্পর্কে এখানে জেলা প্রশাসনের কোনো যে অফিসার এটা উচ্ছেদের জন্য সেখানে নিয়োগ প্রাপ্তও হয়নি এই জায়গার মধ্যে। এখন স্টিল আমাদের এখানে যে ইজারা সেটা বহাল আছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত সহ বিভিন্ন জনের হস্তক্ষেপে ওই দিন ভবন ভাঙা বন্ধ রাখা হয়। আমরা পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই, এই জ্যামসন ভবনে যাতে সমস্ত বিপ্লবীদের যারা ব্রিটিশ ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন তাদের স্মৃতি রক্ষার্থে সেখানে একটি জাদুঘর স্থাপন করা হোক। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আলম চৌধুরী ওই বাড়ি রক্ষায় হাইকোর্টে রিট করেন। বুধবার বিচারপতি JBM হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ ওই রিটের শুনানি নিয়ে বাড়িটি ভাঙার উপর স্থিতাবস্থার আদেশ দেন। সংবিধানের 24 অনুচ্ছেদে বলা আছে, এই সকল ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানসমূহ সরকার বিশেষ বিবেচনার সাথে এগুলি প্রোটেক্ট করবেন এবং প্রিজার্ভ করবেন। যেহেতু সরকার এটা করতে ব্যর্থ হয়েছে, আমরা বিক্ষুব্ধ হয়ে আজকে এই রিট পিটিশন করেছি। দেশপ্রিয় যতীন্দ্রমোহনের বাড়িটি স্মৃতি বিজড়িত স্থান হিসেবে সংরক্ষণের দাবি জানিয়েছে চট্টগ্রামের সংস্কৃতি কর্মী ও বিশিষ্টজনেরাও। জাভেদ আখতার, ATN নিউজ, ঢাকা। কালো টাকা সাদা হওয়ায় অর্থনীতি বেগবান হচ্ছে, দাবি অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের। সিঙ্গাপুরে অবস্থানরত অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইনে ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। এই টাকাগুলো কোথায় যাচ্ছে? এগুলো তো আমাদের পুঁজিবাজারে যাচ্ছে, পুঁজিবাজার সেখানে ট্রানজাকশনগুলো হচ্ছে এবং এই অফিসিয়ালি এই টাকাগুলো আসার কারণে আমাদের ইকোনমিতে একটা বিরাট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, একটা বিরাট একটা উদ্দীপনা দেখা দিচ্ছে। তো এতে করে ইকোনমি অনেক বেগবান হচ্ছে, ইকোনমি আরো শক্তিশালী হচ্ছে। আমি মনে করি যে আমাদের যে উদ্দেশ্য সেটা আমরা সফল হয়েছি। গত 12 বছরে সরকারের বড় ব্যর্থতা হলো স্বাধীনতা বিরোধী অপশক্তি নির্মূল না হওয়া। এ মন্তব্য তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। বুধবার সচিবালয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত সচিত্র বঙ্গবন্ধু অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমাদের ব্যর্থতা হচ্ছে স্বাধীনতার 50 বছর পরও একটি বড় রাজনৈতিক দল যারা স্বাধীনতাটাই চায়নি তাদেরকে দিয়ে রাজনীতি করে, তাদের নিয়ে রাজনীতি করে এবং এই স্বাধীনতা বিরোধী অপশক্তি বাংলাদেশ থেকে নির্মূল হয়নি, সেটি আমাদের ব্যর্থতা। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2014 সালের 28 এপ্রিল আসামি নূর হোসেন সহ তার সহযোগীদের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়।
অন্য সহযোগীরা বিভিন্ন মাধ্যমে তাদের অস্ত্র জমা দিলেও নূর হোসেন তার অস্ত্রটি নিজের কাছে রাখেন। ওই বছরের 5 মে নূর হোসেনের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও সেটি পাওয়া যায়নি। পরে একই বছরের 2রা আগস্ট রাজধানীর মালিবাগ রেল ক্রসিং এলাকায় দুর্ঘটনা কবলিত একটি প্রাইভেট কার থেকে নূর হোসেনের সেই অস্ত্রটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। সাংসদ হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমকে নিয়ে মুখোমুখি অবস্থানে র্যাব ও পুলিশ। পুলিশ বলছে তার বিরুদ্ধে র্যাবের করা মামলায় তথ্যগত ভুল থাকায় অব্যাহতির সুপারিশ করা হয়েছে। অন্যদিকে র্যাব বলছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তারা অভিযান চালিয়েছেন এবং ইরফান সেলিমের বিরুদ্ধে আনা সবগুলো অভিযোগই সত্য। তাহলে ভুলটা কার জানার চেষ্টা করেছেন সাব্বির আহমেদ। নৌবাহিনী কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে 25 অক্টোবর রাতে মারধরের পরদিন ঢাকা 7 আসনের এমপি হাজী সেলিমের পুরান ঢাকার বাসায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালায় র্যাব। ওই বাসায় থাকেন হাজী সেলিমের ছেলে 30 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইরফান সেলিম। তার বেডরুম থেকে অস্ত্র এবং বাসা থেকে একটি এয়ারগান, 37টি ওয়াকিটকি, একটি হাতকড়া, ড্রোন এবং 406 পিস ইয়াবা উদ্ধারের দাবি করে র্যাব। এই ঘটনায় ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলাও করে র্যাব। কিন্তু সেই মামলায় ইরফান সেলিমকে অব্যাহতি দিতে আদালতে সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। বলা হয়েছে মামলায় যে অভিযোগ করা হয়েছে তদন্ত কর্মকর্তা তার সত্যতা পাননি এবং র্যাবের করা মামলায় তথ্যগত ভুল ছিল। যারা বলা আছে যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এগুলো উদ্ধার করা হয়েছে, কিন্তু জব্দ তালিকায় যেটা করা হয়েছে সেখানে কিন্তু ম্যাজিস্ট্রেটের কোনো স্বাক্ষর ছিল না এবং পরবর্তীতে এই বিষয়ে ম্যাজিস্ট্রেটের জবানবন্দিও পাওয়া যায় নাই। তো সব মিলিয়ে আমরা যতটুক একজন আসামিকে অভিযুক্ত করার জন্য যতটুক তথ্য প্রমাণ থাকা প্রয়োজন ছিল আমরা সেটা পাইনি। তাহলে র্যাব ইরফান সেলিমের বিরুদ্ধে চাঁদাবাজি, টর্চার সেলে এনে মারধর সহ মামলায় যেসব অভিযোগ করেছে সেগুলো কি মিথ্যে? আমরা যে অভিযানটি পরিচালনা করেছি, যে ধরনের তথ্য, যে ধরনের আলামত আমরা পেয়েছি, সে সকল বিষয়কে খুব স্পষ্ট করে এই জায়গায় উল্লেখ করা হয়েছে। সমস্ত অপারেশন, সকল কর্মকাণ্ড এক ধরনের স্বচ্ছতার দ্বারা এবং জবাবদিহিতার দ্বারা আবর্তিত হয়। তাহলে এর দায় কার? প্রশ্ন ছিল সাবেক এই পুলিশ কর্মকর্তা ও আইনজীবীর কাছে। কিন্তু এখন ম্যাজিস্ট্রেট যেহেতু ওই সিগনেচার করে নাই, এটা ধরে না হয় উনি ওখানে ছিলেন না। সাধারণত ম্যাজিস্ট্রেটের সামনে কোনো কিছু জব্দ হইলে ম্যাজিস্ট্রেট সাইন করেন, এটাই তো বিধান আমরা জানি। তাহলে সেখানে তো তদন্তকারী অফিসারের একটা স্কোপ পেয়েছে ফাইনাল রিপোর্ট দেওয়ার। তদন্তকারী কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে সাবস্টেন্সিয়াল হয়তো এভিডেন্স পাননি, তারা বলতে চাচ্ছেন, সেটি আদালতের সামনে দেওয়া হয়েছে। এখন আদালতকেই আপনার এই তদন্ত রিপোর্ট গ্রহণ বা পুনঃতদন্ত বা যেটি আদালত যথাযথ মনে করেন, এই ম্যাটেরিয়াল অন এভিডেন্স যেটি আদালতের সামনে উপস্থাপিত হবে সেটি দেখে। ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের মামলায় পুলিশ অব্যাহতির সুপারিশ করলেও নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের মামলায় এখনো তদন্ত প্রতিবেদন বা চার্জশিট দেয়নি পুলিশ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। নাভানা লিমিটেড আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল টয়োটার নতুন করোলা ক্রস 1.8 লিটার হাইব্রিড সিরিজের গাড়ি। ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রসওভার মডেলের গাড়িটি উন্মোচন করেন নাভানা লিমিটেডের অপারেটিভ ডিরেক্টর হামিদুর রহমান সাইমন ও টয়োটা টুশো কর্পোরেশনের চিফ রিপ্রেজেন্টেটিভ এবং জেনারেল ম্যানেজার তরু মরি। এছাড়া টয়োটা টুশো এশিয়া প্যাসিফিকের জেনারেল ম্যানেজার ইয়াসুহুরো মিউরা সিঙ্গাপুর থেকে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। করোলা ক্রস মডেলটি ব্যবহারকারীকে একটি ধারাবাহিক পারফরমেন্স, টেকসই গতিশীলতা, জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব অভিজ্ঞতা দেবে বলে দাবি কর্তৃপক্ষের। আর একবার নিচ্ছি বাজেটটি বিরতির পর যা থাকছে। ব্রিটেনে করোনা সংক্রমণ বাড়ছে, একদিনে আক্রান্ত 60,000। প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে সাইফ স্পোর্টিং।
আর একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ@8 ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। শিমের পোকামাকড় ও রোগবালাই দমনে আইপিএম প্রযুক্তি ব্যবহারে সাফল্য পেয়েছেন শেরপুরের কৃষকরা। নিরাপদ শিম উৎপাদন বিষয়ে এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, জৈব বালাইনাশক, ফেরোমন ও হলুদ আঠালো ফাঁদ, হাত বাছাই এবং উপকারী জীবাণু রক্ষার সমন্বয়ে ফসলকে রোগবালাইয়ের হাত থেকে রক্ষা করা যায়। কীটনাশক কম লাগায় উৎপাদন খরচ কমে যায় শতকরা 25 থেকে 50 ভাগ। আবার শিমের উৎপাদন বাড়ে প্রায় 20 ভাগ। বাজারে বিষমুক্ত শিমের চাহিদা বেশি, দামও ভালো পান কৃষকরা। কৃষি বিজ্ঞানীরা আশা করছেন এ প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে পড়বে, ফলে বিষমুক্ত নিরাপদ শিম ও অন্যান্য সবজি চাষে সাফল্য পাওয়া যাবে। দেশের বাইরের খবর। প্রতিদিনের হিসেবে করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে ব্রিটেনে। গত 24 ঘন্টায় দেশটিতে সংক্রমিত হয়েছে অন্তত 60,916 মানুষ। এর আগে গত সপ্তাহে প্রতিদিন আক্রান্ত হচ্ছিল 50,000 মানুষ। দেশটির স্বাস্থ্য দপ্তরের মতে দ্বিতীয় দফায় সংক্রমণ ছড়ানোর পর নতুন করে 10 লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও আগের ঢেউয়ের তুলনায় 40% বেশি। নতুন করে লকডাউন আরোপের পর ইংল্যান্ড ও স্কটল্যান্ডে স্বাস্থ্যবিধি কড়াকড়ির পরেও লাগাম টানা যাচ্ছে না সংক্রমণের দ্রুত গতির। পরিস্থিতি সামাল দিতে ব্রিটেনে বর্তমানে 2টি করোনা টিকার প্রয়োগ চলছে, একটি ফাইজার বায়োএনটেকের এবং অন্যটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রিটেন এখন এমন একটা অবস্থায় আছে যাতে প্রতি 50 জনের মধ্যে একজন আক্রান্ত পাওয়া যাচ্ছে। তৃতীয় দফায় দেয়া লকডাউনকেও আইনের বৈধতা দিয়েছে দেশটি। ক্লেমন স্পোর্টস নিউজ। প্রথমবারের মতো ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠল সাইফ স্পোর্টিং ক্লাব। আজ প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীকে 3-0 গোলে হারিয়েছে সাইফ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ডিফেন্ডারদের ভুলে ম্যাচের শুরুর দিকে লিড পেয়ে যায় সাইফ স্পোর্টিং। 8 মিনিটে সিরাজ উদ্দিনের ফ্রি কিক মানব প্রাচীরে লেগে ফিরে আসে। ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে নেন কেনেথ। প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয়ার্ধে আরও গোছানো খেলার ফল পায় সাইফ, যে কারণে এই অর্ধে আরও 2 গোল করে এক পেশে জয় তুলে নেয় তারা। 72 মিনিটে কেনেথ নিজের ও দলের দ্বিতীয় গোল করেন। 74 মিনিটে আলামিনকে বাজেভাবে ট্যাকল করায় লাল কার্ড পান চট্টগ্রাম আবাহনীর কেফিসেন। ম্যাচের শেষ দিকে আরও একটি গোল করে সাইফ। এবার স্কোরশিটে নাম লেখান ইয়াসিন আরাফাত। আগামী 10 জানুয়ারি প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। এতে অংশ নিতে মুখিয়ে আছেন বিদেশি দৌড়বিদ্যা। প্রতিযোগিতায় অংশ নিতে এরই মধ্যে ঢাকায় পা রেখেছেন 29 জন বিদেশি। বুধবার স্পেন, লেসোথো, বেলারুশ, ইউক্রেন এবং ভারত হতে 9 দৌড়বিদ বাংলাদেশে এসেছেন। এই প্রতিযোগিতায় মোট 35 জন বিদেশি দৌড়বিদের অংশ নেওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে বাকি 8 জনও বৃহস্পতিবারই বাংলাদেশে আসবেন। করোনায় বিশ্বের ম্যারাথন প্রতিযোগিতা বন্ধ থাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশ নিতে এসে দারুণ উচ্ছ্বসিত অ্যাথলেটরা। প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি হাফ ম্যারাথনে অংশ নিব। প্রস্তুতি ভালো, আশা করছি জয়ী হতে পারবো। শেষ করব নিউজ@8, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। প্রবাসী শ্রমিকদের কাজ এবং নিরাপত্তার দায়িত্ব রিক্রুটিং এজেন্সির, প্রধানমন্ত্রী। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা উৎপাদনের অনুমতি পেল গ্লোব বায়োটেক। কাদের মির্জার বক্তব্যে তোলপাড়, কাউকে ছাড় নয় বললেন ওবায়দুল কাদের। নিরাপত্তা বাড়ছে রোহিঙ্গা ক্যাম্পে, দায়িত্বে থাকবে পুলিশ। করোনার বছরেও পরিবহন দুর্ঘটনায় নিহত 5000।
অস্ত্র মামলায় 7 খুনের আসামি নূর হোসেনের যাবজ্জীবন। ব্রিটেনে করোনা সংক্রমণ বাড়ছেই, একদিনে আক্রান্ত 60,000। এবং প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে সাইফ স্পোর্টিং। এই ছিল নিউজ এট 8। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্ট স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।